ভাই, কালকে যে আমাকে আপনি আইডি চালাতে দিচ্ছেন, ট্যাক্স কত ওখানে? ওটা শুধু পেট্রোল।
হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি না। স্যার এবার কি শোনা যায়? জি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, ওই যে জয়েন করলাম আমি, আর কেউ কি জয়েন করছে স্যার? আসসালামু আলাইকুম সবাইকে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আচ্ছা, আচ্ছা, আমরা আজকে প্রশিক্ষণ কর্মসূচিতে একটা রিটার্ন পূরণ করে দেখাবো এবং কোথায় কোথায় কি সমস্যা হয়, পরবর্তীতে প্রশ্ন উত্তর সেশনে আমরা এই বিষয়ে আলোচনা করব। সাউন্ড কি শোনা যাচ্ছে ভালোভাবে? জি শুনতে স্যার শোনা পাচ্ছি যাচ্ছে। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা জানেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তিগতভাবে সবাইকেই অনলাইন দাঁড়িয়ে করতে হবে। যদি লগ ভাইয়া ইন করে কথাগুলো কোনো অস্পষ্ট এবং ইকো হচ্ছে। কথাগুলো অস্পষ্ট এবং ইকো হচ্ছে। একটু যদি সাউন্ড সিস্টেম দেখেন প্লিজ। জি, এখন শোনা যাচ্ছে? হ্যালো, কেউ বলবেন প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না আর কি। সবাই সবার ডিভাইসের সাউন্ড মানে বাড়িয়ে দেন, ডিভাইসের সাউন্ড বাড়িয়ে দেন। এখন শোনা যায়? শোনা যাচ্ছে এখন? জি, আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ নাইম হোসেন, সহকারী কর্মকর্তা। তো আজ যেটা বলছিলাম, এনবিআর কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সব কর্মচারীদেরকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। যদি কারো সমস্যা হয়, লগইন জনিত সমস্যা, সেক্ষেত্রে 15 তারিখের মধ্যে আবেদনের মাধ্যমে ডিসিসি পর্যায়ে থেকে এটা সমাধানের ব্যবস্থা করতে হবে। তো অনলাইনে কিভাবে রিটার্ন দাখিল করতে হবে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণের শুরুতেই আমরা চলে যাচ্ছি একটা রিটার্ন পূরণের বিষয়ে। এখানে আপনারা জানেন etaxnbr.gov.bt তে আপনারা ওয়েবসাইটে ঢুকবেন। স্যার, একটা বিষয় একটু ভুলে যাব পরে আপনার এই প্রসঙ্গক্রমে, যে 15ই নভেম্বরের মধ্যে আবেদন করে যে বলছিলেন যে পরে দেওয়া যাবে, এটা অনেক জায়গায় ওই সম্মানিত জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস বা অন্য যারা দায়িত্বে আছেন ওরা বলেন যে আপনার যে করা সিম খোলা যাচ্ছে না, আপনার ফিঙ্গার কাজ হতেছে না, আপনি ওই যে টেলিফোন কোম্পানি থেকে লিখিত নিয়ে আসেন, তা নাহলে তো আপনি এটা অ্যাকসেপ্ট করবো না। টেলিফোন কোম্পানিতে এরকম লিখিত দিতে চাচ্ছে না। এই আচ্ছা, বিষয়টা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আহ প্রশিক্ষণ শেষে দেওয়া হবে। জি তো জি, আমরা এটা পরে এই মানে প্রসঙ্গক্রমে বলে ফেললাম, সরি স্যার, একটু সমাধান দিয়েন স্যার, থ্যাংক ইউ। স্যার কতক্ষণ চলবে আপনার এই সেশনটা? সেশনটা চলবে 11:30 পর্যন্ত। ওকে। আচ্ছা, আমরা etaxnbr.gov.bt তে চলে যাবো, গিয়ে এখানে ই রিটার্ন নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে যদি আপনারা রেজিস্টার্ড হয়ে থাকেন, মানে এটিএম দিয়ে এবং মোবাইল নাম্বার, আপনারা যে এনআইডি দিয়ে ইটিন করেছেন, ঠিক সেই এনআইডি দিয়ে একটা সিম চলে থাকতে হবে এবং সেই সিমে ওটিপি যাবে এবং পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আপনারা রিটার্ন সিস্টেমে রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করার পরে আমি যেহেতু অলরেডি রেজিস্টার করেছি, এবং আমি দিয়ে দিলাম আই এম অলরেডি রেজিস্টার। এখানে গেলে আমরা প্রথমে পাবো ইটিন গুলো দিয়ে দিতে হবে। আপনার আপনার যে পার্সোনাল ইটিন আছে সেটা দিয়ে দেবো। আমি একটা ডেমোতে ইটিন দিয়ে দিচ্ছি।
এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এবং এই ক্যাপচারটা খুব ভালো করে দেখে নেবেন। ক্যাপচারটা ভুল হলে অথবা না বুঝতে পারলে সেক্ষেত্রে এখানে চাপ দিলে ক্যাপচারটা পরিবর্তন হয়ে যাবে। আমরা একটা রিটার্নে চলে আসছি। এখন আপনারা এই পাশে দেখেন Recording in progress. রেগুলার রিটার্ন, এখানে চাপ দিতে। ঠিক এইভাবে আমাদের একটা ঘর চলে আসবে। এখান থেকে আপনার অ্যাসেসমেন্ট শুরু হবে, মানে রিটার্ন করুন এখান থেকে শুরু হবে। এখানে রিটার্ন স্কিম, অ্যাসেসমেন্ট ইয়ার সব থাকবে। আপনি রেসিডেন্ট কিনা এখানে ক্লিক করবেন। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে কিনা সেটাতে ক্লিক করবেন। যদি ইনকাম ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থেকে থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমরা ধরে নিলাম যে ইনকাম আছে। তো ইনকামের খাত, আয়কর আইন 2023 অনুযায়ী 7টি খাতে আমাদের ইনকাম হতে পারে। সেক্ষেত্রে এই ইনকামের খাতগুলো আমাদের ক্লিক করে দিতে হবে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যারা চাকরি করেন তারা এটা দিবেন। আর যদি ভাড়া আয় থেকে থাকে ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার যদি কারো কৃষি জমি থেকে থাকে এবং আয় থাকে সেক্ষেত্রে। আর যারা ব্যবসা করে থাকেন তাদের ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন যদি থেকে থাকে, যদি শেয়ার কেনাবেচার মাধ্যমে ক্যাপিটাল গেইন হতে পারে অথবা জমি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সে ক্যাপিটাল গেইন হতে পারে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যদি আপনাদের সুদ আয় থাকে সেক্ষেত্রে এখানে দিবেন। এবং ইনকাম ফ্রম আদার সোর্স, যদি অন্যান্য উৎস থেকে কোনো আয় থেকে থাকে সেক্ষেত্রে এখানেও ক্লিক করবেন। যদি এমন কোনো ইনকাম থেকে থাকে যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, ধরে নিলাম এখানে আমাদের সামনে। কিন্তু আমরা এটা করার পরে আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিতে হবে যে আমাদের লোকেশন কোথায়, আমাদের মেইন সোর্স অফ ইনকামের লোকেশনটা আসলে কোথায়। এখানে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একজন বলবেন। আর সেক্ষেত্রে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনারা যেখানে সবচেয়ে বেশি আয় করে থাকেন, যেখানে আপনারা বসবাস করেন সেটা দিতে পারেন। যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকার যে দুইটা সিটি কর্পোরেশন আছে, নর্থ এবং সাউথ, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এখানে ট্যাক্সেস স্ল্যাবের কিছু পরিবর্তন আছে। যেমন কিছু ট্যাক্স হলে সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের, দুইটা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 5,000 টাকা ট্যাক্স হয়, এবং অন্যান্য সিটি কর্পোরেশন 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশনের বাইরে হলে তার ট্যাক্স মিনিমাম ট্যাক্স হয় 3,000 টাকা, যদি ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে। আমি ধরে নিলাম যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আছে। ক্লেম ট্যাক্স রিবেট, আপনারা জানেন যে কোনো ইনভেস্টমেন্ট থাকলে, বিশেষ করে ডিপিএস করলে এবং আরো কিছু ইনকাম আছে, আরো কিছু ইনভেস্টমেন্ট আছে, সেখানে ইনভেস্ট করলে সাধারণত ট্যাক্স রিবেট পাওয়া যায়। তো এই পাশে পূরণ করা হয়ে গেল। আমি ধরে নিলাম যে আমাদের ইনভেস্টমেন্ট আছে, কারণ আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে ইনভেস্টমেন্টে অভ্যস্ত, সবাই সঞ্চয় করে এবং একটা হলো ডিপিএস থাকে তাদের। তো ধরে নিলাম ডিপিএস আমাদের আছে। এবং এখানে আইটিতে বির একটা ডিপার্টমেন্ট রয়েছে। এখানে যে আপনার গ্রস, যে আপনার অ্যাসেট আছে, সেই অ্যাসেটটা 5-50 লাখ টাকা বেশি না কম, বেশি হলে ইয়েস দিয়ে দিবেন। আপনার কোনো গাড়ি থাকলে ইয়েস, না থাকলে নো। আপনার কোনো বিদেশি কোনো সম্পদ থাকলে ইয়েস অথবা নো। শেয়ার হোল্ডার ডাইরেক্টর হলে পরে ইয়েস দিবেন, না হলে নো। এভাবে আপনার এখানে আছে হলো এরিয়া অফ হাউস প্রপার্টি, আপনি যদি ভাড়ায় থেকে থাকে এই হাউস প্রপার্টিটার স্কোয়ার ফিট কত, এটার উপর একটা আইন, আমাদের আয়কর আইনে বলা আছে, যদি কারোর হাউস প্রপার্টি 8,000 স্কোয়ার ফিটের বেশি হয় তাহলে সেক্ষেত্রে 10% সারচার্জ প্রযোজ্য হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমার
হাউস প্রপার্টি 1200 স্কোয়ার ফিট। আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন আসলে এমপ্লয়মেন্ট টাইপ, যেহেতু আমি প্রথমে দিয়েছি যে ওই প্রত্যেকটা খাত থেকে আমার ইনকাম আছে, সেক্ষেত্রে প্রথমে আসবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যেখানে জব করি আমরা সেখান থেকে এমপ্লয়মেন্টের দিতে হবে। যেমন এমপ্লয়মেন্ট টাইপ, আমি কি টাইপের জব করি। তো বেশিরভাগ মানুষ যেহেতু প্রাইভেট জব আমরা আছি, সেক্ষেত্রে আমাদের প্রাইভেটের আদার গভর্নমেন্ট দিতে হবে, অথবা যারা গভর্নমেন্ট চাকরি করেন আইবাসে যাদের স্যালারি হয় তাদের গভর্নমেন্ট পে স্কেল, তো আইবাস দিতে হবে। তো ধরে নিলাম প্রাইভেট ধরলে একটা ইয়ে আছে, মানে এখানে অনেক কিছু আসবে, সেটা আমাদের প্রশিক্ষণের জন্য কাজে লাগবে। সেক্ষেত্রে নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে এখানে পরে আসে। এখানে নেম অফ দ্য এমপ্লয়ারের ক্ষেত্রে আপনার কোথায় চাকরি করেন সেটা, আপনার ডেজিগনেশন কি এখানে দিবেন, এবং বেসিক স্যালারিটা কত আপনার এটা দিবেন, হাউস রেন্ট দিবেন, মেডিকেল অ্যালাউন্স দিবেন, কনভেনিয়েন্স দিবেন, ফেস্টিভ্যাল বোনাস দিবেন। এবং পরবর্তীতে যদি এর বাইরে এই অপশনগুলোর বাইরে যদি কোনো থেকে থাকে খাত থেকে, সেক্ষেত্রে এখানে আপনারা ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আমরা ধরে নিলাম বেসিক স্যালারি 20,000, হাউস রেন্ট 12,000, মেডিকেল অ্যালাউন্স 2,000, কনভেনিয়েন্স 5,000, ফেস্টিভ্যাল বোনাস 40,000। এভাবে আপনারা পূরণ করে নিন। এখানে এমপ্লয়মেন্ট বিষয় দিয়ে নিলাম। তারপর আসবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আপনার কি ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, তার সেখান থেকে কোনো ইনকাম আছে কিনা সেটা আমরা দেখে নিব এখান থেকে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ, আমাদের কি টাইপের ফাইন্যান্সিয়াল অ্যাসেট রয়েছে সেটা আমরা দেখে নিব এখান থেকে। আমাদের যদি ডিপিএস থাকে অথবা কোনো সঞ্চয়পত্র থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে নিব। এখানে সঞ্চয়পত্র দিয়ে নিলাম। যে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইস্যু ডেট এখানে আপনারা দেখছেন, যা যা যেভাবে আছে সেভাবে পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ইস্যু ডেট একটা থাকবে, ফাইল ভ্যালু থাকবে, ভ্যালুটা কত টাকার সেটা থাকবে, গ্রস ইন্টারেস্ট কত আসে, টিডিএস কত আসে, সেই সব কিছু এখানে ঠিক মতো পূরণ করতে হবে। দেন সেভেন কন্টিনিউ ক্লিক করলে পরবর্তী ধাপে আমরা যেতে পারবো। তারপর আছে ইনকাম ফ্রম রেন্ট। আমাদের যদি ভাড়া আয় থেকে থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইচ্ছে করলে যদি তাদের ভাড়ায় হাউস বোর্ডে 2 থেকে 3টা বা একাধিক থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড অ্যানাদার প্রপার্টি দিয়ে দিতে পারবেন। এখানে প্রপার্টি টাইপ, আপনাদের প্রপার্টিটা কি টাইপের প্রপার্টি, সেক্ষেত্রে এখানে হাউস প্রপার্টি অথবা আদার প্রপার্টি। ধরে নিলাম এটা হাউস প্রপার্টি আপনার আছে, হাউস প্রপার্টির অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এটা এই হাউস প্রপার্টিটা কোনো সিটি অপশনের মধ্যে কিনা সেটা ইয়েস, না হলে নো। আপনি নিজে থাকেন, আপনার হাউস প্রপার্টি যতটুকু আছে তার মধ্যে আপনি নিজে কতটুকু থাকেন, সেক্ষেত্রে সেটা দিয়ে দিতে হবে এইখানে। এরিয়া অকুপাইড, পার্সোনাল ইউজ, দেন সার্ভিস চার্জ
কে পে করেন, আপনি নিজে পে করেন অথবা আপনার ভাড়াটিয়া সার্ভিসেস পে করে কিনা। ধরে নিলাম যে আমি নিজেই পে করি, সেখানে অধিক হবে। আপনার এই হাউসবোটটিতে আপনার নিজস্ব একার মালিকানা কিনা, যদি হয় ইয়েস, না হলে নো। যদি একাধিক থাকে সেক্ষেত্রে নো দিতে হবে। তো এখানে কিছু পার্টিকুলার্স আছে যে আপনার আহ কতটুকু ভাড়া দেওয়া হয়েছে, এটা রেসিডেন্সিয়াল কিনা মানে বসবাসের জন্য কিনা ভাড়াটা, অথবা এটা কোনো কমার্শিয়াল স্পেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে কিনা, সেটা এখানে দিতে হবে। পিরিয়ড কত, মান্থ দিতে হবে, যে কয় মাস এখানে ভাড়া ছিল, ধরুন 12 মাস ভাড়া ছিল। তারপরে অ্যানুয়াল রেন্ট কত, অ্যানুয়াল রেন্ট হলো 12 মাসে কত টাকা আসবে সেক্ষেত্রে। ধরে নিলাম 1 লাখ টাকা আমরা পাবো। রেন্ট রিসিভ হয়েছে কত, সেটা দিতে হবে। সার্ভিস চার্জ যদি পাওয়া যায় দেবো, না দিলে জিরো। সার্ভিস চার্জ আমি নিজে বহন করেছি। আদার রিসিভ যদি থেকে থাকে, ধরলাম কোনো কিছু পাইনি, সেক্ষেত্রে এটা দিয়ে। এখানে আসবে যে ভাড়া থেকে কি বিষয়গুলো মওকুফ হয়, যেমন আহ সাধারণত করদাতা একটা পৌর কর দিয়ে থাকেন, এবং এই প্রপার্টিটা কিনতে অথবা এই এটা তৈরি করতে যদি কোনো লোন না থাকে, লোনের ইন্টারেস্ট হতে পারে, এই সবগুলো এখানে পূরণ করে দিতে হবে। ইন্টারেস্ট যদি বাড়া থাকে জিরো, ইন্টারেস্ট পেমেন্ট যদি না থেকে থাকে শূন্য, মেচুরিটি ট্যাক্স যদি থেকে থাকে, ধরলাম 12,000 টাকা ট্যাক্স দেওয়া হয়েছে। লোন যেহেতু নাই, লোন থাকলে এখানে লোনের যে ইন্টারেস্ট সেটা দিবেন। আর যদি কোনো খরচ এমনি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দিতে হবে। যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকেন, অ্যাডভান্সটা কি ধরনের অ্যাডভান্স নিয়েছেন সেটা এখানে দিতে হবে। সেটা আনঅ্যাডজাস্টেবল অথবা অ্যাডজাস্টেবল হতে পারে। তো শেষ হয়ে গেল আমাদের। এখন আসলাম ইনকাম ফ্রম এগ্রিকালচার। যদি কারোর কৃষি আয় থেকে থাকে, আমরা যেহেতু প্রথমেই ধরে নিয়েছি যে আমাদের এই করদাতার 7টি খাতে আয় রয়েছে, সুতরাং কৃষি আয় এখানে ধরে নিলাম। কৃষি আয় এখানে এগ্রিকালচার টাইপ, কি ধরনের এগ্রিকালচার করে থাকে, উৎপাদনশীল হলে কাল্টিভেশন দিয়ে দিলাম, আমরা ধরে নিলাম কাল্টিভেশন করি। কতটুকু এরিয়াতে আমরা কাল্টিভেশন করে থাকি সেটা এখানে দিতে হবে। এটা ডেসিমেলে না একরে সেটা এখানে প্রকাশ করতে হবে। তো ধরে নিলাম আমরা এখানে আমার 100 ডেসিমেল সম্পত্তি আছে, কৃষি সম্পত্তি, সেখান থেকে আমি আয় প্রাপ্ত হয়েছি। পার্টিকুলার দিতে আমার এই সম্পত্তি থেকে কি কি উৎপাদন করেছি আমি, পার্টিকুলার প্রডিউসের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, আমার এই কৃষি সম্পত্তি থেকে যে আয় ব্যয় হয়েছে সেটার জন্য কোনো বুক মেনটেন করা হয়েছে না, আমি খরচ হিসাবের খাতা আছে কিনা সেটা যদি থেকে থাকে ইয়েস, না থাকলে নো দিতে হবে। এখানে সেলস প্রসিড, আমি আমার সমস্ত কৃষি কাজের মাধ্যমে আমার যা প্রডিউস করেছি সেটা আমি কত দরে বিক্রি করেছি সেটা এখানে তুলে দিতে হবে। ধরলাম আমি 50,000 টাকা এখান থেকে আয় করেছি। এখানে কস্ট অফ প্রোডাকশন আমার কত টাকা হয়েছে সেটা এখানে দিতে হবে। ধরুন আমি এখানে 40,000 টাকা আমার খরচ হয়েছে। তো যেহেতু আমি এখানে প্রথমে বলে দিয়েছি যে আমি কোনো বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করি না, সুতরাং এখানে প্রোডাকশন কস্ট আয়কর আইন অনুসারে 60% এই আস এমনিতেই
ক্যালকুলেশন করে নিই। এখন ইনকাম ফ্রম বিজনেস, যদি কেউ বিজনেস করে থাকেন সেক্ষেত্রে বিজনেস আয় যেটা আছে সেটা আমাদের দিতে হবে। এখানে কি ধরনের বিজনেস করে থাকেন সেই বিষয়ে বলতে হবে। তো ধরে নিচ্ছি আমাদের রেগুলার বিজনেস রয়েছে, তো বিজনেস টাইপ এখানে দিতে হবে, কি ধরনের বিজনেস আপনি করে থাকেন, বিজনেসের নাম কি এখানে দিয়ে দিতে হবে, এবং আপনি যে বিজনেস করেন সেটার ঠিকানা কোথায়, বিজনেস অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। এখানে সেলস টার্নওভার, আপনার এক বছরে মানে আপনার এই আয় বর্ষে টোটাল রিসিভ কত, আপনি কত টাকা বিক্রি করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি ধরে নিচ্ছি আমার গত বছরের বিক্রয় ছিল 50 কোটি। পঞ্চাশ কোটি দিতে আমার নামে 50 লাখ টাকা, 50 লক্ষ টাকা। কেন আমার গ্রস প্রফিট কত সেটা আমার এখানে দিয়ে দিতে হবে। সারা বছর দিয়ে 50 লাখ টাকা বিক্রির মাধ্যমে আমার টোটাল প্রফিট কত হয়েছে সেই বিষয়টা এখানে দিতে হবে। ধরে নিচ্ছি আমার প্রফিট হয়েছে 7 লাখ টাকা। এখন আমার এক্সপেন্স, আমার এই দোকান অথবা এই ব্যবসাটা পরিচালনা করার জন্য কি ধরনের এক্সপেন্স হয়েছে সেই পরিমাণটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। ধরে নিলাম এখানে আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এপাশে হলো, এখন এপাশে আসি, বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয় কিনা। যদি মেনটেন করা হয়ে থাকে ইয়েস করবেন, মেনটেন করা না হয়ে থাকলে নো দিবেন। দেন সেকশন কন্টিনিউ দিলে পরের পেজে চলে যাবে। এখানে ক্যাপিটাল গেইনের যে আয়টা রয়েছিল সেটা আমি আপনাদের বলেছি আগেই। এখানে ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি ট্রান্সফার করার মাধ্যমে কোনো ক্যাপিটাল গেইন আছে কিনা, অথবা ট্রান্সফার অফ প্রপার্টি, হাউস অথবা অ্যাপার্টমেন্ট, কোনো গৃহ সম্পত্তি ট্রান্সফারের মাধ্যমে কোনো ধরনের ক্যাপিটাল গেইন হয়েছে কিনা সেটা এখানে দিতে হবে। আমি ধরে নিলাম যে আমি একটা ল্যান্ড বিক্রির মাধ্যমে আমি ক্যাপিটাল গেইন পেয়েছি। এখানে যে প্রপার্টিটা ট্রান্সফার করা হয়েছে সেটার ডিটেলস এখানে দিতে হবে। দেন এরিয়া কত ছিল সেটা এখানে দিতে হবে। ধরে নিলাম 40 ডিসেম্বর জায়গা আমি বিক্রি করেছি। অ্যাকুইজিশন কত তারিখে হয়েছিল সেটা আমার এখানে দিতে হবে। দেন টিনের, এই টিনটা বায়ারের টিন, যে বায়ারের মাধ্যমে আপনি ক্যাপিটাল গেইনটা পেয়েছেন, যার কাছে আপনি আপনার ল্যান্ডটা বিক্রি করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। সেল ডিড নাম্বারটা দিতে হবে, এখানে সেল তারিখটা দিতে হবে যে কত তারিখ আপনি সেল করেছেন। দেন সাব রেজিস্টার অফিস, কোন অফিসে আপনি এই প্রপার্টিটা রেজিস্টার করেছিলেন সেটা, সেল ডিড ভ্যালু কত ছিল সেটা দিবেন। দেন অ্যাক্সেস অ্যামাউন্ট রিসিভ, আপনি কত টাকা বিক্রি করলেন। আপনার প্রপার্টির মূল্য ছিল 1 লাখ টাকা এবং আপনি বিক্রি করলেন কত টাকা সেটা এখানে দিবেন। ধরে নিচ্ছি আমি আমার প্রপার্টিটা 5 লক্ষ টাকা বিক্রি করেছি।
এখানে কোন ব্যাংকের মাধ্যমে প্রসেসটা পাওয়া গেল সেটা এখানে দিতে হবে। সি প্রথমে আছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার প্রসেসটা রিসিভ করেছেন, আপনার বিক্রয় মূল্যটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে। কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল সেটা এখানে দিতে হবে। এখান থেকে কোনো ট্যাক্স কালেক্ট করা হয়েছে কিনা সেটা এখানে দিতে হবে। এটা পূরণ করা হয়ে গেলে দেন 7 কন্টিনিউ দিলে পরে দিয়ে চলে যাবে। এবং এইখানে যদি এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস এবং ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এর বাইরে যদি কোনো ইনকাম করে কেউ করে থাকেন সেক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্স আসবে। সেক্ষেত্রে এখানে অনেক অপশন পাবেন, আপনার যে কোনো অপশন থেকে যদি আয় থেকে থাকে এখানে উল্লেখ থাকে সেটা সিলেক্ট করে দিবেন, যদি না থাকে সেক্ষেত্রে এনি আদার ইনকামে দিলে হয়ে যাবে। পার্টি ফোর চলে আসলে পার্টিকুলার আপনি কি ধরনের সোর্স থেকে ইনকাম করেছেন সেটা দিতে হবে। এখানে আপনার পেমেন্ট অথরিটিকে সেটা দিতে হবে, কোন তারিখে আপনি পেয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং গ্রস রিসিভ আপনি কত টাকা আদার সোর্সে রিসিভ করছেন, আপনি কত টাকা আয় করেছেন এই বিষয়ে এটা এখানে দিতে হবে। ধরলাম 50,000 টাকা আমি আয় করেছি এবং এই আয়টা এই আদার সোর্সের আয় করতে গিয়ে আমার 10,000 টাকা খরচ হয়েছে সাপোজ ধরে নিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমার ইনকামের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী ধাপ রিবেট। যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, আমার যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে থাকি অথবা ডিপিএস করে থাকি অথবা আরো অনেকগুলো অপশন এখানে আছে, এদের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করলে রিবেট পেতে পারি। আমি ধরে নিচ্ছি আমার একটা ডিপিএস রয়েছে, ডিপিএস এ ক্লিক করলে আমার ব্যাংক কোন ব্যাংকে আমার ডিপিএসটা রয়েছে সেটা চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আমি কত টাকা এই বছর ডিপোজিট করেছি সেটা দিতে হবে। দেন আরো যদি কোনো খাতে আপনার ইনভেস্টমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে ইনভেস্টমেন্ট দেখাবেন। দেন সেভেন কন্টিনিউ দিলে পরে ধাপে চলে যাবে এক্সপেন্ডিচার। আপনি আপনার ফ্যামিলি লিভিং এবং আদার কস্ট মিলে কত টাকা আপনি বছরে খরচ করেছেন সেই বিষয়টা এখানে আমি কিছু আগেই পূরণ করে রেখেছিলাম। ফুড অ্যান্ড ক্লোথিং আদার এসেনশিয়ালস এ টাকা ধরে নিচ্ছি, আপনার যত ব্যয় হয়েছে আপনি সেটাই উল্লেখ করবেন এখানে। অ্যাকোমোডেশন এক্সপেন্স কত ছিল সেটা এখানে দিবেন, ট্রান্সপোর্টেশন কস্ট, হাউস হোল্ডিং এক্সপেন্স সবকিছু দিতে হবে। এবং এনি আদার এক্সপেন্স যদি আপনার এর বাইরেও কোনো ব্যয় করে থাকেন সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। দেন সেভেন কন্টিনিউ। অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস আপনার কি ধরনের অ্যাসেট আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং আপনার যদি কোনো দায় থেকে থাকে, ব্যাংক লোন থেকে শুরু করে যে কোনো দায় এখানে উল্লেখ করতে হবে। আপনার কি ধরনের অ্যাসেট আছে এখানে আসবে, বিজনেস ক্যাপিটাল আছে কিনা আসবে। এখানে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। ধরে নিচ্ছি আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে থাকে এখানে সঞ্চয়পত্র অথবা শেয়ার ডিবেঞ্চার অথবা ডিপিএস যাই থাকুক না কেন এখানে দিতে হবে। যদি প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে প্রভিডেন্ট ফান্ড এভাবে উল্লেখ করতে হবে। মোটর কার থাকলে মোটর কারে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন নম্বর
টাইপ অফ পার্টিকুলার, টাইপ অফ অ্যাকুইজিশন, ইঞ্জিন ক্যাপাসিটি, ইউনিট, অ্যামাউন্ট সমস্ত কিছুই উল্লেখ করতে হবে। যদি কারো গোল্ড, ডায়মন্ড অথবা জেমস আদার আইটেম থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করে নিতে হবে। ফিক্সড ফার্নিচার ফিক্সড থাকলে অ্যাড করে নেবেন, আদার অ্যাসেট থাকলে অ্যাড করে নেবেন, ক্যাশ এন্ড আদার ফান্ড যদি থাকে সেটা তো অবশ্যই থাকবে, সেটা দিয়ে দিতে হবে। এবং আদার ডিপোজিট যদি থেকে থাকে সেটাও দিতে হবে। আর যদি আপনার লাইবিলিটি থেকে থাকে সেক্ষেত্রে এখানে লাইবিলিটি গুলো উল্লেখ করতে হবে। আপনি যেহেতু এখানে আউটফ্লো, আপনার ইনকাম যত ছিল, আউটফ্লো বলতে আপনার গত বছরের যে খরচ, সমস্ত খরচ এখানে আসবে। যেহেতু আমি ওখানে লিভিং কস্ট 3,05,000 দিয়েছিলাম, সেক্ষেত্রে এখানে অটো চলে আসবে। যদি কোনো গিফট ডোনেশন দিয়ে থাকেন আপনি আপনার প্রপার্টি থেকে, গত বছর যা প্রপার্টি ছিল সেখান থেকে যদি আপনি আপনার ওয়াইফ অথবা ছেলে মেয়ে অথবা পিতা মাতাকে যদি কোনো গিফট দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। দেন দেন এখানে আপনার গ্রস ওয়েলথ এবং আদার লাইবিলিটি সবকিছু মিলে যে ডিফারেন্স আসবে সেই ডিফারেন্সটা আসার কথা না। যেহেতু আমি এটা ডেমো হিসেবে নিয়েছি সুতরাং আমার একটু ডিফারেন্স আসতেছে, সেটা আমি এখান থেকে ঠিক করে নেব। দেন আমরা 7 কন্টিনিউ চলে যাব। ট্যাক্স পেমেন্ট, এখানে আপনারা ট্যাক্স পেমেন্টের বিষয়ে আসবে যে আপনার কত টাকা ট্যাক্স হলো সেই বিষয়টা এখানে দেখাতে হবে। এবং এখান থেকে আমার সহযোগী মৃণাল শিকদার এখান থেকে কন্টিনিউ করবে। মৃণাল আছে, শুরু করতে হবে। এটা না, এটা না।
আসসালামু আলাইকুম। এখানে ছাড় এখন পুরো এখানটায় ফিল আপ করে দেখাচ্ছে। এখন আমি ট্যাক্স ক্রেডিটের অপশনটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো এটা এই লোকের যে ইনকাম শো করছে সেই ইনকামের এগেইনস্টে আমাদের টোটাল ট্যাক্স আছে। আমাদের এখানে 93,250 টাকা। এর মধ্যে সে তার স্যার যেটা ইনপুট দিছে 163 দ্বারায় ট্যাক্স আছে 6,000 টাকা। 6,000 টাকা আর রেগুলার আছে 87,250 টাকা। আর নিজে ইনভেস্ট করছে, ইনভেস্টের এগেনস্টে রিবিট পাইছে 1800। তো এভাবে ওনার দেওয়া আছে। ওনার টিডিএস যেটা আছে এটা আমরা এখন ক্রেডিট দেবো। ক্রেডিট যদি আমরা দিতে চাই আর সেক্ষেত্রে এই যে আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করলে আমরা চলে যেতে পারবো। তো আমরা ক্লিক করলাম, আপডেট ট্যাক্স স্ট্যাটাস ক্লিক করবো, একটু আসতেছে, এখানে চলে আসলাম। এখন উনি যদি মানে এই করদাতা যদি স্যালারিতে ট্যাক্স কেটে থাকে সেক্ষেত্রে এখানে যদি আইবাস প্লাস প্লাস হয় মানে গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা হয় তাহলে শুধু জাস্ট করে এখানে টাকার পরিমাণটা উল্লেখ করে সেভ দিলেই হয়ে চলে যাবে। এখানে যদি উনি 5,000 টাকা সাপোজ কাটে থাকে শুধু 5,000 টাকা লিখবো, লিখে এই সেভ বাটনে ক্লিক করলেই ওনার টাকাটা চলে আসবে অটোমেটিক্যালি। আর কিছু করার ইনপুট দেওয়ার প্রয়োজন নেই। যদি উনি সরকারি কর্মকর্তা না হয় বা ব্যক্তি অন্য প্রাইভেট সেক্টরে চাকরি করে সেক্ষেত্রে এই যে এখানে স্যালারি প্লাস আদারে ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে যে ওখানে আমরা একটা কে কোন প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠান নামটা দিতে হবে এখানে, ইন্টার ডিপোজিটিং অথরিটি পার্সন এখানে। তারপরে রেফারেন্স নাম্বার, এখানে একটা রেফারেন্স নাম্বার থাকে অথবা চালান নাম্বারটাও দেওয়া যায় এখানে, চালান নাম্বারটা দিতে পারে। আবার এখানে চালান নাম্বার আর তারিখটা, রেফারেন্স নাম্বার এবং চালান ডেট নাম্বার একই দিলে হবে। তোমার সময় থাকে অনেক সময় থাকে না, দুইটা এক দিলে চলবে, নিয়ে নেবে। আর চালানের যে ক্লায়েন্ট একটা চালানো অনেক ধরনের অনেক বড় অ্যামাউন্ট থাকে, তো ওই অ্যামাউন্টটা এখানে বসতে হবে। আর এই চালানের মাধ্যমে এই করদাতার কয় টাকা ট্যাক্স সেটা এখানে দিতে হবে, সাবমিট দিতে হবে। দিলে তারপরে ওই চালানের যে ব্যাংক উল্লেখ থাকবে ওই ব্যাংকের নামটা লিখতে হবে। এখানে যে কোনো বিভিন্ন ব্যাংক আছে, সমস্ত তফসিলি ব্যাংক এখানে আছে, এই ব্যাংক সিলেক্ট করে দিতে হবে এবং ব্যালেন্সের নাম দিতে হবে। নাম দেওয়ার পরে সিলেক্ট করে সেভ দিলেই চলে আসবে, এখানে চলে যাবে। তারপরে থার্ডলি আছে ব্যাংক এন্ড এফডিআই ইন্টারেস্ট এন্ড প্রফিট। এখানে যে ট্যাক্সটা কাটা থাকে এখানে আমরা ম্যানুয়ালি ইনপুট দিতে পারি। সিলেক্ট ব্যাংক নাম দিতে পারি, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বার, তারপরে ইন্টারেস্ট কত, অ্যামাউন্ট কত, টিডিএস কত, তারপরে অ্যাকাউন্ট টাইপ ইত্যাদি এগুলো দিতে পারি। কিন্তু এগুলো যদি আমরা না দিই কোনো কষ্ট ছাড়া একদম জাস্ট ফর ইনকাম এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে, সিস্টেম নিয়ে নেবে যে ওখানে যেখানে আমি ইনকাম দিচ্ছি ওখান থেকে অটোমেটিক চলে আসবে। এখানে আমার কোনো কষ্ট নেই, জাস্ট এখানে সিলেক্ট করে এটা ক্লিক করলে অটোমেটিক্যালি আমার ট্যাক্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা হলো মানে সহজ পদ্ধতি, এখানে ক্লিক করে এই বাটন। তারপরে এটা তো আসলে আর ইজি নেই, হয়ে গেল। তারপরে আছে আমরা সঞ্চয়পত্রটাও একই সিস্টেম। এখানে ম্যানুয়ালি আমরা সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা জাস্ট করে এন্ট্রি করে সার্চ বাটন ক্লিক করলে ওই তোমার প্রতিটা মানে সাধারণত সব চলে আসবে। আর এটা কষ্ট দিয়ে না করে জাস্ট করে স্নাই ফর ইনকাম ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তবে এখানে একটা প্রবলেম হয়, যেটা প্রবলেমটা হয়েছে এখানে সার্চ দিলে ওনার এক কথা তার ডাটাবেজে যেহেতু সঞ্চয়পত্র আমাদের সাথে অ্যাড আছে চলে আসে, অনেকে অনেক ট্যাক্স বেশি কাটা থাকে বা ইনকাম বেশি থাকে, যার কারণে ওটা রিটার্ন সাবমিট দিতে চায় না।
আমাদের দেখতে হবে এক্স্যাক্টলি আমাদের যে সাবমিট কাগজটা আছে, ওই কাগজে কয় টাকা দেওয়া আছে ওই টাকাটাই লিখতে হবে। একটু বেশি লিখলে বা 1 পয়সা বেশি লিখলেও দিবে না। আর পয়সাটা সবসময় খেয়াল রাখতে হবে যে দশমিক নম্বর যাই থাকুক না কেন, 9 বা 8, 7, 5 যাই থাকুক না কেন, ওই এক যোগ করা যাবে না। এক যোগ করলে এটা সাবমিট নেবে না। তো এটা করা যাবে না। আর এখানে যেটা শো করবে, সিস্টেম অটোমেটিক শো করবে যে আপনার 5,000 বা 10,000 টাকা ট্যাক্স কার্ড আছে। আপনি দেখবেন যে আমার ট্যাক্স বেশি কার্ড আপনি নেই, কিন্তু এটা নিতে পারবেন না। কারণ হলো এটা আপনার যে স্টেটমেন্টে যারা ইনপুট দিয়েছেন ওই ইনপুটটাই দিতে হবে, নাহলে এই শংসাপত্রটা আপনি ক্রেডিট দিতে পারবেন না, ক্রেডিট দিতে পারবেন না। তার ফাইনালি আছে আদারে। আদারটা হচ্ছে এখানে যত ধরনের ট্যাক্স থাকে, যেমন যার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বা যে কোনো ব্যবসা থাকুক না, মুদ্রা কর্তন, যে কোনো উৎসব টিডিএস হলে এখানে জমা দেওয়া যাবে। আর এখানে সমস্ত মানে সেকশন উল্লেখ করা আছে স্পেসিফিক, যেমন এখানে যেমন অ্যাডভার্টাইজমেন্ট, বাংলাদেশ ব্যাংক বিলের উপরে, তারপরে ব্রিক ম্যানুফ্যাকচারিং, C&F বিল, এরকম সমস্ত ধরনের এখানে ম্যান পাওয়ার ব্যবসা, শিপিং, সমস্ত এখানে ধারা উল্লেখ করে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা এখানে শিপিং বিজনেস দিলাম, দেওয়ার পরে এখানে এই 132 ধারা, ওই ইনকামটা আমাকে 132 ধারাই নিতে হবে, নাহলে কিন্তু এই ট্যাক্সটা ক্রেডিট নিবে না। ইনকাম নেওয়ার সময় খুব সিনসিয়ার দিতে হবে এখানে। এটা হচ্ছে এই ইনকাম, এই ট্যাক্সটা মূলত যারা 82 সির ইনকাম, যা 163 বর্তমানে 163 ইনকামের সাথে এটা সম্পৃক্ত। কারণ 163 ইনকাম যদি এই ধারাটা না হয়, তাহলে আপনি কখনোই এইটা জমা দিতে পারবেন না। তখন আবার নতুন করে আমরা রিটার্নটা ফিল আপ করতে হবে। তো এই সেক্ষেত্রে যখন আমি রিটার্নটা পূরণ করার ক্ষেত্রে যখন 163 আয়টা নিব, ঠিক আমার ইনকামটা আমার দেখতে হবে যে আমি কোন ধরনের আমার ট্যাক্সটা কাটা আছে। তো ওই ট্যাক্সটা যেটা কাটা আছে ওই কাটার ট্যাক্স দেখেই মূলত ইনকামটা নিতে হবে, এবং ওই ইনকাম অনুযায়ী আমার ট্যাক্সটা ক্রেডিট দিতে হবে, নাহলে আদারওয়াইজ ক্রেডিট নিবে না, কখনোই নেবেন। আর রিটার্নও জমা দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা এটা সিলেক্ট করলাম, ওর যে কাটিছে সিলেক্ট করলাম। এখানে অথরিটি কে, কোন অথরিটি কাটছে, বাংলাদেশ ব্যাংক কাটছে না কাস্টম কাটছে, কে কাটছে, এটা তার নাম লিখতে হবে। রেফারেন্স নাম্বার, এটা প্রতিটা বিলে একটা রেফারেন্স নাম্বার থাকে, ওই ডেটটাও দিতে হবে। তারপরে এটা চালান নাম্বার থাকে, ওই চালান নাম্বারটা টাকা ট্যাক্সের চালান নাম্বারটা দিতে হবে, তারিখটাও দিতে হবে। আর এখানে চালানের অ্যামাউন্ট কত ছিল, ওই ওই মূল অ্যামাউন্টটা। আর এখানে এই দাবি কত, মূল অ্যামাউন্টটা। আর এই মূল অ্যামাউন্টের মধ্যে এখানে আমার দাবি কত আছে, দাবিটা উল্লেখ করে দিতে হবে। মানে আমার যে করদাতার যে দাবিটা উল্লেখ করে দিতে হবে। তারপরে এখানে ব্যাংক, কোন ব্যাংক আছে, যেমন বিভিন্ন অনেক ব্যাংক আছে, ব্যাংকটা সিলেক্ট করে দিতে হবে, যে মার্কেন্টাইল ব্যাংক বা এক্সিস ব্যাংক। এখানে সিলেক্ট ব্রাঞ্চ নাম্বারটা দিয়ে সেভ দিলেই অটোমেটিক চলে যাবে। এখানে আসলে যত ট্যাক্স ধরন থাকে বা বিভিন্ন ধরনের প্রশ্ন, অনেক প্রশ্ন দেখলাম যে অনেক স্যার অনেক প্রশ্ন আছে যে আমি ট্যাক্স করে দিয়ে দেবো, এখানে সমস্ত এখানে দেওয়া যাবে, সমস্ত ট্যাক্স এখানে দেওয়া যাবে। আর 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 এখানে মানে দেওয়া যাবে। আর কোনো ইসে যদি কখনো থাকে, চালান না থাকে, চালানোর ক্ষেত্রেও এখানে বিলটাও দেওয়া যায়, যে বাংলাদেশ ব্যাংকের বিল থাকে, যে আইবাস প্লাসের মাধ্যমে এই যে অবশ্যই যে বিলটা থাকে, সরকারি যারা প্রতিষ্ঠান টেন্ডার কাজ করে তাদের ওখানে ঠিকাদারি ব্যবসা আছে, ওখানে দিলে সেট করা যাবে। এটাই। আর একটা হচ্ছে তারপরে আছে হলো কার, গাড়ির উপরে, গাড়িটা গাড়ির ট্যাক্স ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে EIT অন কার ক্লিক করলেই চলে আসলো। এখানে আমরা জাস্ট ফর আমাদের ওই গাড়ির যে আমরা ট্যাক্সটা জমা দিই, ওই ট্যাক্স জমার স্লিপে ওখানে ট্রানজাকশন আইডিটা আমাকে এখানে লিখতে হবে। ট্রানজাকশন আইডিটা লিখলেই আইডিটা সার্চ ক্লিক করলে চলে আসবে, আর কিছু লাগবে যেন অটোমেটিক চলে আসবে ট্রানজাকশন আইডি। আর EIT ফর 154 ধারা, 154 ধারা হচ্ছে যে আমরা সার্চ পেলে অনেক অ্যাডভান্স ট্যাক্স জমা দিই। অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়া হচ্ছে, এখানে অ্যাডভান্স ট্যাক্স জমা চালান নাম্বারটা লিখে সেভ দিলেই চলে আসবে। যেমন বিভিন্ন সময় আমাদের 4 লাখ টাকা বা 6 লাখ টাকার উপর যাদের ইনকাম আছে, আমরা সার্কেলে যে চিঠি অ্যাডভান্স ট্যাক্সটা দেই, ওই অ্যাডভান্স ট্যাক্সটা এখানে দিতে হবে। এটা জাস্ট ফর অ্যাডভান্স ট্যাক্সের অপশন। তারপরে আছে ট্যাক্স পেড উইথ রিটার্ন 173। আমরা এই তো যত করলাম, উৎসকর, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, তারপরে গাড়ি ট্যাক্স, এইগুলো দেওয়ার পরে আমরা যে ট্যাক্সটা দিব, যেটা থাকবে, ওইটা আমরা ব্যাংকের এই চালানের মাধ্যমে জমা দেওয়ার পরে এই চালানের নাম্বারটা আমরা এখানে ইনপুট দেবো। ইনপুট ইনপুটে ছেড়ে দিলে অটোমেটিক চালানটা এখানে সেটা নিয়ে নেবে। এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই, অটোমেটিক চলে আসবে। তারপর আসবে এনভায়রনমেন্টাল সার্চার্জ, যাদের একাধিক গাড়ি আছে এবং তাদের গাড়ির ক্ষেত্রে, একাধিক গাড়ির ক্ষেত্রে BRTA একটা এনভায়রনমেন্টাল সার্চ অ্যাপ্লাই করে। তো এনভায়রনমেন্টাল সার্চটা এখানে আমাদের ইনপুট দিতে হবে। এনভায়রনমেন্টাল সার্চ এখানে
যেটা দেবো রিভিউ দিলে চলে আসবে। তারপর আছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট যদি কোনো কারো রিটার্নে বিগত কর্মবছরের ট্যাক্স 24-25 কর্মবছরের ট্যাক্স বেশি কাটা থাকে, বেশি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে আমাদের এখানে প্রয়োজন হবে গত বছরে যে আমরা রিটার্নটা জমা দিচ্ছি, সাবমিট করছি, ওই সাবমিটের রেফারেন্স নাম্বারটা এখানে দিতে হবে। রেফারেন্স রিটার্ন সাবমিটের তারিখটা দিতে হবে এখানে। তারপরে রিটার্ন ফাইলিং কোন জন্য আমি জমা দিচ্ছি, কর অঞ্চল কততে, যে কোনো কর অঞ্চলে আপনি জমা দিতে পারেন, দিয়ে আপনি এখানে দিতে পারেন। তারপরে এখানে আপনি জমা দিলেই চলে আসবে। আহ, আহ, বের হয়ে গেল। আচ্ছা, এখানে জমা দিয়ে সাবমিট করলে চলে আসবে। আমি আবার কারেক্ট করছি। যে আমরা যেখানে ছিলাম, যে কথা বলছিলাম, যে ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট ক্ষেত্রে আমরা এখানে ইনপুট দিতে পারবো 24-25-এর জন্য কর যদি আমরা বেশি পে করে থাকি, সেক্ষেত্রে এখানে আমরা অ্যাডভান্স দিতে পারবো 24-25-এর অ্যাডভান্স চার্জ যেটা আমরা দিছি, বেশি দিয়ে দিছি, বেশি পে করছি। এটা অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাদের 24-25 রিটার্ন রেজিস্টার নাম্বারটা এখানে দিতে হবে, সাবমিটেড নাম্বারটা, তারিখটা দিতে হবে এখানে। আর ফাইলিং জোন, কর অঞ্চল কতটা আমরা দিচ্ছি ওইটা কর অঞ্চলটা সিলেক্ট করতে হবে। সার্কেল, কোন সার্কেলে আমরা জমা দিচ্ছি সার্কেলটা সিলেক্ট করতে হবে। প্লাস হচ্ছে অ্যামাউন্ট, কয় টাকা আমরা রিফান্ড দাবি করতেছি, কয় টাকা আমরা অ্যাক্সেস পে করছি, তো এই অ্যাক্সেস পেটা এখানে আমরা দিতে হবে। আর অ্যাডজাস্টমেন্ট ক্লায়েন্ট মানে ওইটা দিছি না আরো বেশি আমরা দাবি করতেছি, কয় টাকা, ধরেন আমি এই কোটাটা যে আলিয়া আপনি উনি 15,000 টাকা বেশি দাবি করছে, তো 15,000 টাকার মধ্যে আপনি মনে করতেছেন আসলে আমার 15,000 টাকা দিতে হবে না, কম হবে বা আমি আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে কম দিতে পারবেন, মানে অ্যাডজাস্ট করে দিতে হবে, কম দাবি করছে। ঠিক আছে, আর এটা আপনি করে তারপরে সাবমিট করলেই অ্যাডজাস্টমেন্ট আউট হয়ে যাচ্ছে। আহ, এখানে আমার মূল রিফান্ড টাকাটা আমি এখানে দিয়ে দেবো, যেটা আমি দাবি করব। এই রিফান্ড টাকার মধ্যে যদি আমার অ্যাডজাস্টমেন্ট কম হয়, কম হলে মানে কম দাবি হয়, এখানে আমি দিতে পারি ইন্টার এনে তথ্য এমন দিয়ে সেভ দিলেই আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট আর থাকবে না। তখন ফাইনালি আমরা কয় টাকা আমরা ট্যাক্স, এই যে তখন উৎসে কর, স্যালারি, ব্যাংক, সঞ্চয়পত্র, আদার্স, গাড়ি ট্যাক্স, 173 ট্যাক্স, ইনফরমাল সার্চার্জ, অ্যাডজাস্টমেন্ট, এই সবগুলো যে আমরা কত টাকা ট্যাক্স দিলাম এটা আমরা দেখার জন্য ট্যাক্স পেমেন্ট এন্ড স্ট্যাটাস ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক এখানে আমরা সিস্টেম নিয়ে নেবে এখানে কত কটা দিচ্ছি। তো এখানে আমরা এই কতটা ঠিক আছে 18,000 টাকা, এই আমরা দেখতে পাচ্ছি 18,000 টাকা আমরা ট্যাক্স কি করছে। এখন আমি যদি দেখি এখানে আমার সব ঠিক আছে, যে আমার তথ্য ইনপুট দিচ্ছি, যে আমার ফাইনালি 100% ওকে, তো সেক্ষেত্রে আমি গো টু রিটার্নে ক্লিক করবো। গো টু রিটার্নে ক্লিক করলে আমাকে সিস্টেম রিটার্নে চলে নিয়ে আসবে। তখন আমি দেখবো যে আসলে আমার ট্যাক্সটা সব সুন্দরভাবে ক্রেডিট দেওয়া হয়েছে কিনা। এখন দেখছি আমাদের ক্রেডিট দেওয়া শূন্য হয়ে গেছে এবং আমাদের পেয়ারেবল শূন্য, তার মানে আমার রিটার্ন ওকে। সেক্ষেত্রে আমি কি করবো, পরবর্তী অপশন
প্রসেস টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এখানে আমরা এখানে আমরা লাইবিলিটিস একটা দেখাচ্ছে যে আমরা কি করছি এখানে। এখানে এখানে কতটা 20 পার্থক্য আছে, পার্থক্যটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ধরেন আমরা এই কথা হয়তো টাকার শর্ট আছে, তো এটা মিলিয়ে দিচ্ছি। এখানে ডিফারেন্স শূন্য, ডিফারেন্স শূন্য না হলে পরবর্তী অপশনে যাওয়া যায় না, আর এটা সাবমিট হবে। তো এখানে দুইটা অপশন ডিফারেন্ট আমরা শূন্য করে দিলাম। এখন আমরা নেক্সট পরবর্তী অপশনে যাই। পরবর্তী অপশনে যাওয়ার পরে আমরা দেখলাম এখানেও পেয়াবল শূন্য, তারপরে প্রসেস টু অনলাইন এখানে ক্লিক করলাম। তখন আমরা এখানে আমাদের মূল রিটার্নে চলে আসলাম। মূল রিটার্নে চলে আসলে এখানে আমরা দেখলাম মূল রিটার্নে চলে আসলাম। এখানে আমাদের তথ্যটা সব একবার যাচাই করে দেখছি আসলে সব ঠিক মতো ইনপুট দিয়েছি কিনা। যদি তথ্য মিস্টেক থাকে সেক্ষেত্রে আমরা আবার ব্যাগে যে আবার কারেকশন করতে পারবো, যে আমাদের কোনো ফল্ট আছে কিনা, আবার নতুন করে ইনপুট দেওয়ার প্রয়োজন আছে কিনা, এরকম। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে নিলাম যে এখানে অনারিয়াম 40,000 টাকা ইনপুট দিচ্ছি, ঠিক আছে, নিচে অনারিয়াম ছাড়া আর কিছু নাই। আর ট্যাক্স রিবেট পাইছি 1200 টাকা, ইটস ওকে, এটা আমার ঠিক আছে। ট্যাক্স কাটছি আমরা 18,000 টাকা, এটা ওকে, 8,000 টাকা আমরা কেটে দিচ্ছি, আমাদের তথ্যের সাথে বিল আছে। তো সেক্ষেত্রে নিলাম। এখানে আমরা ইনভেস্টে 12,000 টাকা রেখেছিলাম, ডিবিএস এ 12,000 টাকা আছে, ওকে। 12,000 টাকার উপরে আমরা রিবেট পাইছি 12%। আর এখানে হলো ফ্যামিলি এক্সপেন্স আমরা যেটা দিলাম 3,05,000 টাকা দেখাইছি, 3,05,000 টাকা ওকে, আমার বাড়ানোর কোনো প্রয়োজন নেই, দেখলাম। তারপরে আছে এখানে আমাদের টোটাল রিটার্ন ইনকাম কত দেখাইছি, 40,000 টাকা ইনকাম দেখাইছি, 40,000 টাকা ইনকাম আছে। তারপরে বিগত বছরে আমার সম্পদ কত ছিল, 1,04,81,44 টাকা, ইটস ওকে, এই বছরটাও তাই আছে। আর ফ্যামিলি এক্সপেন্স 3,05,000 টাকা, তো এটার থেকে বিয়োগ করা হয়েছে আমাদের 1,02,00,000 টাকা আমার এবছর সম্পদ হ্রাস হয়েছে। রাজশাহী চাপের সম্পদ আমাদের 1,02,00,000 টাকা। এখানে আমার 2 লাখের মধ্যে ফরবিডেন্ট ফান্ড আছে 70 লাখ, আর ক্যাশ ইন হ্যান্ড আছে 32 লাখ, এই মিলে 1,02,00,000। তো আমার টোটাল নিট অ্যাসেট 1,02,00,000। তখন ওই প্রথম অ্যাসেটের সাথে টোটাল অ্যাসেট 10 নাম্বার মিলে গেছে, মানে 8 আর 9 ঠিক আছে, তার মানে ওকে। 8 আর 9 যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সম্পর্ক ওকে আছে। আর এটা এই বিষয় হলো সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ড কি কি আছে? সোর্স অফ ফান্ডের মধ্যে শুধু আমাদের এখানে ইনকামটা ট্যাক্সেবল ইনকাম আছে, আর ট্যাক্সেবল ইনকাম আদার্স রিসিভ বা গেম এটা আমাদের নাই, শূন্য। তারপরে এখানে আমি কে মানে আমার কি কি অ্যাকাউন্ট আছে, এখানে আমার যে 70 লাখ টাকা আমার প্রভিডেন্ট ফান্ডে রেখেছিলাম সেটা। তারপরে এখানে আছে আমার সব তথ্য দিচ্ছে স্যালারি ইনকাম, আমি স্যালারি কোন কোন ছিলাম, কমিউনিটি ব্যাংক, সেই কত টাকা ট্যাক্স আছে এগুলো দিচ্ছি। তারপরে এখানে আমরা টিডিএস আদারে জমি বিক্রয় থেকে 125 ধারার মাঝে ট্যাক্স দিয়েছিলাম, তথ্যটা এখানে কন্ট্রাক্ট দাঁড়ি 89 ধারায় যে ট্যাক্সটা দিয়েছিলাম ইনপুট দিয়েছিলাম সেখানে, এটা এখানে 5,000 টাকা। তো আমরা দেখলাম যে আমাদের তথ্যগুলো সব রিভিউ করে দেখলাম, সব তথ্যগুলো উপর থেকে নিচে পর্যন্ত যা দেখলাম সব তথ্য সব ঠিক আছে, কোন তথ্য দেওয়ার মিল নাই। যদি এরকম আমি শিওর হয়েছে আমার সব তথ্য ওকে আছে, সেক্ষেত্রে আমি সাবমিট বাটন ক্লিক করলে আমার রিটার্ন হয়ে যাবে, এটা সাবমিট হয়ে যাবে। এটা সাবমিট হওয়ার সাথে সাথেই আমার এই ট্যাক্স রেকর্ড থেকে আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখান থেকে আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিতে পারবো ডাউনলোড করে। তারপরে এখানে সার্টিফিকেট, ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারবো, আর রিটার্নটা প্রিন্ট পেতে পারবো। তারপরে এখানে আছে চালান, যে চালানটা জমা দিলাম ট্যাক্সের চালানটা প্রিন্ট দিতে পারবো। এইসব আমার কথা এখানে আমরা সহজেই পাই যাচ্ছি। তখন আর আপনার সাবমিট দিলে অনলাইনে সবকিছু পাই যাচ্ছেন, অফিসে আপনার আসার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। প্রশ্ন করার সুযোগ আছে এখন? আমরা কিছু প্রশ্ন করতে চাই। যে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। যে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার নাম এমডি আখতারুজ্জামান। আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমার ওয়াইফের জন্য আমি গত 4 বছর আগে একটা টিন সার্টিফিকেট খুলেছিলাম, এবং প্রতি বছর আমি তার রিটার্ন দাখিল করতাম, কিন্তু গত 2 বছর যাবত
তার কোনো ইনকাম নাই এবং আমি কোনো টাকা পয়সা দিতে পারছি না, তাহলে আমি তার রিটার্ন টিন সার্টিফিকেটটা কি বন্ধ করতে পারি বা শূন্য রিটার্ন দিতে পারি কিনা? শূন্য রিটার্ন বলতে আপনি কি বলছেন জানি না। শূন্য রিটার্ন না, ইনকাম যদি জিরো হয় তাহলে সে জিরো, ইনকামে জিরো দিবে। তার যদি অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, সেক্ষেত্রে তার তো অ্যাসেট লাইবিলিটিটা দেখাতে হবে, পূর্বের ওকে, ন্যায় কন্টিনিউ করতে হবে ওকে। এবং রিটার্ন চালায় যেতে হবে। আমি একটা কথা শুনেছি যে পরপর 3 বছর যদি শূন্য রিটার্ন দেখানো হয় তাহলে তার নাকি অটোমেটিক এই টিন সার্টিফিকেটটা বন্ধ হয়ে যায়, এটা কি আসলে সঠিক কিনা? টিনটা বন্ধ হবে না, টিন বন্ধ করতে হলে অবশ্যই আবেদনের মাধ্যমে বন্ধ করতে হয়। সেক্ষেত্রে আপনি তার সংশ্লিষ্ট সার্কেলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আমি দুবাই থেকে বলছি, আমার নাম বিপ্লব রঞ্জন শীল। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যারা প্রবাসে থাকেন তাদের যেমন সরকারি কিছু বন্ড থাকে, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার বন্ড। তো এই যেমন ওয়েজ আর্নার্স বন্ড, এটা ম্যাচিউর হওয়ার পর প্রফিটটা বাংলাদেশে যে কোনো ব্যাংকে জমা হয়, আর ইন্টারনেট একটা প্রিন্সিপাল প্রশিক্ষণ শিখতেছে। সে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সরকারি রুল অনুযায়ী যদি আমি যে দেশে থাকি সেই দেশে নিয়ে আসি, সেই টাকাটা আমি কোথায় দেখাবো এই রিটার্নে? আপনার আদার সোর্স আপনার আদার্স মানে এই যে ইনকাম আদার খরচের যে সেখানে খরচের, জি। আপনার আয়, আপনার যেটা আয় হলো সেটা আপনি আপনার ইনকামের যে 7টি ভাগ আছে সেখানে আপনি জি, আদার সোর্স থেকে পাবেন, ওই ইনকামটা দেখাবেন। না না, এটা ইনকাম না, এটা তো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আমার যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের যে ক্যাপিটাল, সেটা আমি, যেহেতু সরকারি রুল আছে, আমি চাইলে সেটা বিদেশে রিপ্যাট্রিয়েশন বলে নিয়ে আসা যায়। আমি সেটা করেছি। সেটা আমি কোথায় দেখাবো? এটা তো আমার টাকাটা অ্যাসেট থেকে চলে আসছে। এক্ষেত্রে আপনার ওই অফশোর যে অ্যাসেট আছে, অফশোর অ্যাসেটে থাকবে এটা। যেহেতু আপনার এই টাকাটা আপনার নিজের, জি, আপনার নামে শুধুমাত্র দেশ থেকে বিদেশে চলে গেছে, জি। সেক্ষেত্রে আপনার রিটার্নে এটাও অফশোর অ্যাসেট হিসেবে উল্লেখ করতে হবে। আচ্ছা, অফশোর অ্যাসেট। এটা ধরেন আমার তো অফশোর অ্যাসেট হিসাবে উল্লেখ করলে এটা তো আমার অ্যাসেট হিসাবে থাকতেছে। বাট এটা তো আমার খরচ হইছে। আমি বিদেশে হয়তো আমার প্রয়োজন, আমার এটা খরচ করা লাগছে। এটা আপনি খরচের তালিকা দেখাবেন, সেক্ষেত্রে আপনি আপনার যে খরচের আপনার অ্যাসেটের বিল, সেখানে খরচ দেখাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা হলো যে আমরা যারা বিদেশে আছি, এখানে যে এখানে কোনো সেভিংস থাকলে সেটা যদি আমি রিটার্নে দেখাই, সেই ক্ষেত্রে কি যে যেমন 4 কোটি টাকার উপরে হলে তার উপরে কোনো সারচার্জ হবে? আপনার টোটাল সম্পদের পরিমাণ যদি 4 কোটি টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 10% সাশ্রয় হবে। 10 কোটি টাকার বেশি হলে সেক্ষেত্রে স্ল্যাব আছে, স্ল্যাব না, অনুযায়ী কিন্তু আমার তো টাকাটা তো যেমন বিদেশের টাকা, যেখানে এখানে আমি ইনকাম করছি, সেটার উপরে কেন হবে? না না, সেটার উপরে বলতে আপনি ওটা যদি রেমিটেন্স হিসেবে হয় সেক্ষেত্রে রেমিটেন্সের উপর তো ট্যাক্স হবে না। না, তাহলে ট্যাক্সের উপরে আমি রেমিটেন্স হিসেবে পাঠাচ্ছি না। অর্থাৎ আমি দেশের বাইরে আছি, এখানেই আমার এখানকার কোনো হয়তো অ্যাকাউন্টে টাকাটা জমা আছে, সেটা কি আমাকে দেখাইতে হবে কিনা? আপনার টাকাটা অবশ্যই আপনার রিটার্নে দেখাতে হবে। আপনার যেখানে সম্পত্তি থাকবে না কেন, অথবা যেখানে আপনার খরচ হলে খরচটা আপনি আপনার খরচের টাকা দেখাবেন। থ্যাংক ইউ। অন্য কিন্তু কিছু বলবেন? হ্যালো, একটা প্রশ্ন আছে। হ্যালো, হ্যালো, জি একটা জি, প্রশ্ন। কারো ডিপিএস ভেঙে ফেললে কোথায় উল্লেখ করবো এই টাকা? হ্যালো, হ্যালো ভাইয়া। বলেন বলেন। হ্যাঁ, বলছি যে ওই ডিপিএস অর্থাৎ আমাদের লাইফ ইন্স্যুরেন্সের যেই ইয়েটা, ওইটা হচ্ছে ইনকামে কোথায় দেখাতে হবে? ওটা ডিপিএস হিসাবে হবে নাকি ওইটা ওইটা দেখানোর জায়গা পাচ্ছি না, ইনকামে যেটা সোর্স আছে? আপনার যেটা লাইফ ইন্স্যুরেন্স যে আপনি প্রিমিয়াম দিচ্ছেন, সেই প্রিমিয়ামটা আপনি ইনভেস্টমেন্টে দেখাবেন। ইনভেস্টমেন্ট, ইনকামের মধ্যে ইনভেস্টমেন্ট। হবে না, এটা হলো অ্যাসেটের, দেখুন আছে অ্যাসেট লাইবিলিটি যে অপশনটা আছে সেখানে আপনি হ্যাঁ, না, অ্যাসেট লাইবিলিটি তো দেখাচ্ছি, কিন্তু এটা ইনকামে দেখানো লাগবে না? না, আমাদের মাঝখানে তো এসের আগে তো ঝামেলা করছে, অনেকে নিয়ে রিটার্ন জরিমানা সিস্টেমটা করে বাংলায় দিছিল। করা যায় কিনা? হ্যালো, ওটা 23,000
হ্যালো আমার একটা প্রশ্ন ছিল যে হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো বলেন কেউ যদি ডিপিএস ম্যাচুর হওয়ার আগে ভেঙে ফেলে ওইটা কি উল্লেখ করতে হবে? না সেটা উল্লেখ করতে হবে ডিবেট হওয়ার আগে যদি ব্রেক হয় ল্যাপটপ বা এরকম কোনো ডিভাইস। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ডিপিএসটা নিয়ে একটু ক্লিয়ার করেন প্লিজ, শুনতে পাই নাই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি বলেন আমি ভাই, কোন গ্যালারি? আমাদের একটা জিজ্ঞাসা ছিল হচ্ছে জ- হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো এখন ভাইয়া 100 জি আপনারা 125 একজন ধারায় ওটা একটা কিভাবে প্রশ্ন দেখাবো করতে আমরা চাইছিলাম। এইখানে? আমাদের কাছে তো ট্রেজারি চালান নাই, আর এইখানে তো ট্রেজারি চালানের ইনফরমেশন চাচ্ছে। এটা কি বিল আবার ক্লিয়ার করেন, আমার প্রশ্নটা ক্লিয়ার হয় না, আবার বলেন। আমরা যখন জমি বিক্রয় করি যে ইআইটি রেজিস্ট্রেশন স্টেজে যেটা আমরা পে করে আসি, এখন আমরা জি 125 ধারায় যখন ইআইটির বেনিফিটটা নিতে যাচ্ছি, 125 ধারা সেকশন যখন আমরা এখানে ইনসার্ট করতেছি, তখন ট্রেজারি চালানের ইনফরমেশন গুলো চাচ্ছে। আচ্ছা, আপনি আমার প্রশ্ন বুঝতে পারছি। এখানে আপনি ট্রেজারের চালান না দিলেও হবে, ওই যে ব্যাংক পে অর্ডার করেন যে সাব রেজিস্ট্রার অফিসে, ওই সাব রেজিস্ট্রার অফিসে যে পে অর্ডার নাম্বারটা দিলে হবে, পে অর্ডার নাম্বার এবং ব্যাংকের নাম লিখে ইনপুট দিলেই হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে তো পে অর্ডার যারা আসসালামু আলাইকুম, আমি এটা তো রাজিয়া সুলতানা এখন আসছে এই বলছিলাম। ইনফরমেশনটা, আগে তো পে অর্ডারও হয়তো মানুষ কালেক্ট করেনি, কিন্তু এখন এটা একটু কালেক্ট করতে হবে, এটা সিস্টেম কালেক্ট করতে হবে আপনার। জি ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট। হ্যালো জি জি বলেন। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসলে সময় স্বল্পতার কারণে সব প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ সবাই আপনারা অনেক প্রশ্ন আপনাদের মনে আপনারা যে প্রশ্নে আপনার মনে থেকে থাকে থাকুক না কেন, আপনারা সংশ্লিষ্ট সার্কেল অফিসের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো হয় অথবা যে সব পরাঞ্চলে আমাদের পরামর্শ বুথ রয়েছে আপনারা সেখানে গিয়ে কথা বলতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা আমাদের সাথে ছিলেন এবং অনেক প্রশ্নের উত্তর আপনাদের মনে আসলে অনেক প্রশ্ন আছে যেহেতু অনলাইন এক্সামটা আমাদের নতুন ইনিশিয়েট করা আসলে করদাতাদের সুবিধার জন্য এটা করা হয়েছে লার্নিং ক্যাপাসিটিটা বিল্ড আপ হলেই আমরা এটা সফলভাবে সমাধান হবে বলে আশা করি। তো আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট সার্কেলে অথবা সংশ্লিষ্ট অঞ্চলে বুথে যোগাযোগ করতে পারেন এবং সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমি আমার সেশনটা শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।